অমর একুশে বইমেলার 20তম দিন আজ। অমর একুশে বইমেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা মানসুমা আফরোজ, নীলিমা এবং সৌরভ আপা। শুরুতেই চলে যাচ্ছি সৌরভ আপার কাছে। আপনি ধন্যবাদ আমাকে। এবং আপনি জানেন আজকে বলছিলেন আপনি যেরকম আজকে কিন্তু অমর একুশে গ্রন্থমেলার, এখন যেটাকে বই মেলা বলা হয়, সেটির 20তম দিন এবং এই আজ পর্যন্ত মোটামুটি 2000 বই কিন্তু প্রকাশিত হয়ে গেছে এই মেলায়, এবং আজকেও শতাধিক বই প্রকাশিত হয়েছে এই মেলায় আমরা যতদূর খবর নিয়েছি। এবং প্রতিবারের মতোই আগামীকাল যেহেতু মহান শহীদ দিবস এবং 21শে ফেব্রুয়ারি, আগামীকাল থেকে আজ থেকেই একটা কিন্তু আমরা জনস্রোত দেখতে পাচ্ছি বইমেলায়। বিকেল থেকেই একটা গণমানুষের ঢল নেমেছে এবং যেহেতু সপ্তাহের শেষ কর্মদিবস, গণমানুষের একটা ঢল দেখতে পাচ্ছি, দর্শনার্থীদের ঢল দেখতে পাচ্ছি এবং পাঠকদেরও কিন্তু একটা বড় অংশের ঢল আজকে আছে বলে প্রকাশকরা জানাচ্ছেন। আমাদের সাথে এই মুহূর্তে আছেন এই সময়ের অন্যতম জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ কবি মারুফ রায়হান। আমরা কথা বলছি তার সাথে। মারুফ ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। এইবারের বইমেলায় তো আপনার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, সেটির বিষয়ে যদি আমাদের প্রথমে জানাতেন। ধন্যবাদ। 21এর বইমেলায় আমার 21তম কাব্যগ্রন্থ এসছে। এটার নাম আমি দিয়েছি পাপ হবে যদি না লিখি ফিলিস্তিন গাথা। এই নামটি থেকেই বোধহয় আমরা বুঝে ফেলি এটার ভিতরে কি আছে। তবে এই বইয়ে আমি একটি লম্বা দীর্ঘতম কবিতাটি এই ফিলিস্তিন বিষয়ে, অন্যান্য কবিতাও আছে। যেহেতু বলছেন এটা 21তম কবিতা এবং কবিতার বই আপনার, এবং 21এর মেলাতেই এবার মুক্তি পেয়েছে, কেমন লাগছে এবং ভক্ত এবং পাঠকদের কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন? সত্যি বলতে কি, কবিতার পাঠক আগের মতো নেই। আগে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন কিন্তু একটা বিপুল সংখ্যক পাঠক ছিল, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, কলেজেরও, এবং সারা দেশেরই মফস্বলের জেলা শহরগুলো থেকেও বইমেলায় আসতেন এই নবীন পাঠকেরাই। এবং বেশিরভাগ পাঠকই যদি আমরা বিচার করে দেখি, মনে করে দেখি, তাহলে কবিতার পাঠকই ছিলেন। কিন্তু এখন দেখি পাঠকের সংখ্যা কমে যাচ্ছে। তবে কবিতা আগের মতনই জনপ্রিয় আছে, উপন্যাস দ্বিতীয় অবস্থানে আছে বলে আমার ব্যক্তিগত ধারণা। আমার এই বইটি একটু যেহেতু বিশ্ব রাজনীতি, বিশ্ব পটভূমি, আগ্রাসন বিরোধী, তো এটা মানুষকে স্পর্শ করেছে। কারণ আপনি জানেন যে আমরা এতকাল জানতাম যুদ্ধবিরতির আগে পর্যন্ত ফিলিস্তিনের গাজায় মানুষ মারা গেছে 42,000, কিন্তু যখন যুদ্ধ বিরতি হলো এবং তারপর নতুন নতুন মৃতদেহ পাওয়া গেল, তখন একটা নতুন হিসাব এলো যে 62,000। 14 মাসের যুদ্ধে 62,000 মানুষ মারা গেছে শুধু মানুষের আগ্রাসনের কারণে, একটা জমি দখলের জন্য। এবং মুসলমানরা সেখানে মার খেয়ে আসছে দীর্ঘকাল যাবৎ, দশকের পর দশক। এই যে বিষয়টা, এখানে 14 মাস ধরে মানুষ মার খাচ্ছে, আমরা সারা পৃথিবীতে আমাদের নিয়মিত যে জীবনযাপন, যে ভোগ বিলাস, যে আনন্দ উদযাপন করছি, তো এই যে বৈপরীত্য, এরকম একটা সময় এসে মানুষ মারা যাবে মানুষের হাতে, এরকম হাজারে হাজার, আর আমরা পাশাপাশি উৎসব করব, এটা তো হয় না। এই পুরো বিষয়টা যেহেতু খুব স্পর্শকাতর, তাই এই কবিতার গ্রন্থটা পাপ হবে যদি না লিখি ফিলিস্তিন গাথা, এটা মানুষকে কিন্তু একটু স্পর্শ করছে, আলোড়িত করছে, এবং আমি বলবো দায়িত্বশীল করছে। শুভকামনা আপনার জন্য। সেই সাথে একজন কবি হিসেবে এই সময়ের তরুণ কবি যারা, তাদের মধ্যে সম্ভাবনার জায়গাটা কেমন দেখছেন? আপনাদের যে প্রজন্ম, আপনাদের যে সময়, আমরা কিন্তু বাংলা কবিতায় একটা ঝড় দেখেছি, প্রচুর কবিরা চারিদিক কাঁপিয়েছেন এবং কবিতার একটা হুল্লোড় বয়ে গেছে চারিদিকে। সেই সময়টা কিন্তু এখন কিছুটা ফিকে হয়ে গেছে কিনা? এখনকার তরুণ কবিরা ততটা ধারালো হয়ে উঠতে পারছে কিনা, আপনার দৃষ্টিতে কি মনে করছেন? সৌরভ, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। বিষয়টা হচ্ছে যে কবিতা কিন্তু একটা ভাষা, চিত্রকর্ম যেমন ভাষা, সেখানে রং তুলি বিভিন্ন ফর্ম থাকে, কবিতার ভাষা আছে, উপমা, উৎপ্রেক্ষা, ছন্দ, সবচেয়ে আগে হচ্ছে ছন্দ। এখন নবীনরা যারা লিখছেন, আমি খুব দুঃখের সঙ্গে বলবো, যেহেতু আমি একটা কাজ করি, আমি প্রতি বছর নবীনদের কবিতার বই পাণ্ডুলিপি আহ্বান করি, যাদের বই বের হয়নি, আমি একটা করে কবিতার বই বের করে দিই, কবি অভিষেক নাম দিয়ে একটা অনুষ্ঠান করি। এটি 21শে সংকলন থেকে আমি করি। আগামীকাল 21শে ফেব্রুয়ারি, এই 21 উপলক্ষে আমি
গত 23 বছর যাবৎ এই সংকলনটি করছি, যার ভিতরে আমি বোধহয় প্রসঙ্গান্তরে চলে যাচ্ছি, সরি, আমি আবার প্রসঙ্গে ফিরি। তো নবীন কবিদের অনেক পাণ্ডুলিপি পড়ার সৌভাগ্য আমার হয়। একই সঙ্গে বাংলাদেশে আরেকটি প্রকাশনা সংস্থা প্রতি বছর 5 জন করে নবীন কবি, নবীন কথাশিল্পীদের বই বের করেন। সেই পাণ্ডুলিপিগুলো আমার, কবিতার পাণ্ডুলিপি বিশেষ করে আমার পড়ার সৌভাগ্য হয়। আমি খুব পাঠকের মতো পড়েছি, শিক্ষার্থীর মতো পড়েছি। পড়ে আমি দেখেছি যে এখানে বোধহয় 3% ছন্দে লেখা নয়। অন্যান্য যে ব্যাকরণের কথা বললাম, উপমা, উৎপ্রেক্ষা, রূপক বা অন্যান্য কিছু, কবিতার যে ভাষা, কবিতার যে অলংকার, কবিতার যে রং, কবিতার যে ছন্দ, এই বিষয়গুলো তো নেই। মূল যে বিষয়, 3টি প্রচলিত ছন্দে কবিতা লেখা, একটি ছন্দেও যদি লিখতে পারতেন আজকের নবীনরা, আমার সাথে কে বেশি খুশি হতো বলেন? অবশ্যই আপনার যে চিন্তা সে তো থাকবেই, কারণ যেহেতু তরুণ কবিদের নিয়ে আপনি কাজ করে যাচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। এবং কথা বলছিলাম কবি মারুফ রায়হানের সাথে, এবং আমরা নানা বিষয় নিয়ে কবিতা এবং কাব্যের এবং তরুণ কবিদের নানা প্রসঙ্গে কথা বলছিলাম। মারুফ ভাই, আমরা যেমন বলছিলেন এই সময় তরুণ কবিদের মধ্যে কাব্যভাব এবং ছন্দ রীতির কিছুটা ঘাটতি আপনারা দেখতে পাচ্ছেন। সেই জায়গাটা উত্তরণের উপায় আপনি কি মনে করেন? তরুণদের জন্য, আপনার অনুজদের জন্য আপনার পরামর্শটা কি থাকবে? কবি শামসুর রহমান একটা কথা আমাকে খুব বলতেন যে, মারুফ দেখো, কবিরা কারো পরামর্শের অপেক্ষা করে না, আর কবির পরামর্শ দরকারও হয় না, সেজন্য প্রকৃত কবি হতে হয়, এটা সত্যি কথা। তো আমি যেটা বলবো যে পঠন এবং অতীতের কবিদের, যারা বাংলাদেশের ক্লাসিক কবি কিংবা যারা বিশিষ্ট কবি, তাদের লেখা পড়লেই তো আজকে নবীনরা বুঝতে পারবেন যে কবিতা কি। যেহেতু কবিতা শেখার কোনো ক্লাস নাই, পুরো বিশ্ব মঞ্চই হচ্ছে কবিতার মঞ্চ, সেখান থেকে আমাদের আহরণ করতে হবে। তা নবীনরা যদি কবিতার বই বেশি পড়েন, জীবনকে দেখেন, তাহলে তারাই বুঝতে পারবেন যে আসলে কবিতা কি, কবিতা কিভাবে লিখতে হয়, কবিতা কিভাবে কবিতা হয়ে ওঠে এবং মানুষের মনকে আলোড়িত করে। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই যে মেলার 20তম দিন এবং 20তম দিন এবং আগামীকাল কিন্তু 21শে ফেব্রুয়ারি, আগামীকাল লেখক এবং প্রকাশকরা কিন্তু, দর্শক আমরা যতদূর তাদের সাথে কথা বলেছি দেখতে পাচ্ছি যে তারা ধারণা করছেন আগামীকাল একটা জনসমুদ্রে পরিণত হবে অমর একুশে গ্রন্থমেলা। এবং এই বইমেলার যে মূল প্রাণ পাঠক এবং লেখকদের যে সমন্বয় এবং তাদের যে সম্পর্ক, সেটি আরও দৃঢ় হবে এবং বই কেনা বেচার পরিমাণটা অনেকটাই বাড়বে। এবং দীর্ঘক্ষণ ধরে আমরা কথা বলে যাচ্ছি, আমাদের সাথে কবি মারুফ রায়হান আছেন। মারুফ ভাই, আগামীকাল কেমন দেখছেন? যেহেতু 21শে ফেব্রুয়ারি মানেই একটা বড় ঢেউ আসে বইমেলায়, এবার কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের একটা বিশাল অংশ জুড়ে বইমেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেই সাথে নতুন প্রায় শতাধিক প্রকাশনী এবং নতুন শতাধিক সংস্থা যুক্ত হয়েছে এই মেলায়, এবং জায়গাটা, পরিসরটাও অনেক বেড়েছে, যার ফলে ভিড়টা কেমন হবে বা মানুষ এবং পাঠকদের আগমন কেমন হবে বলে আপনি ভাবছেন? হ্যাঁ, 10 বছর যাবত এখানে মেলা হচ্ছে এই উদ্যানে মেলা হওয়ার পর থেকে আমরা দেখছি যে 21শের ভোর থেকেই সারা দিন ব্যাপী জনসমুদ্রে পরিণত হয় বইমেলা। আগে শুধু সবাই শহীদ মিনারে যেতেন, এখনো শহীদ মিনারে ফুল দিয়ে তারা কিন্তু এই প্রাঙ্গণে চলে আসেন। আগে যেতেন বাংলা একাডেমির যে বর্ধমান হাউস, ওই এলাকাটা থাকতেন, ওই এলাকাটা খুব সংকীর্ণ ছিল। কিন্তু এবার পুরো উদ্যান তো 10 বছর যাবতে উদ্যানে হচ্ছে, এবং গত বছর থেকেও বোধহয় বেশি স্টল, শতাধিক, এবং পরিসরটা অন্যরকম সাজানো হয়েছে, অন্যরকম করে। সব মিলিয়ে আমার মনে হয় এটাকে মানুষ 21শের ভাষা শহীদদের প্রতি ভালোবাসা জানানোর একটা স্থান ভেবে নেবেন, এবং যেহেতু তাদের রক্তে ধোয়া প্রতিটি বর্ণমালা, সে বাংলা ভাষার একটি বই কিনবেন আশা করি, এবং এই জায়গাটা আনন্দেও পরিণত করবেন। কারণ 21 কিন্তু আসলে শোক নেই, শোক থেকে শক্তিতে পরিণত হয়েছে। সেই জন্য 21শে ফেব্রুয়ারি কিন্তু আমরা এই ফাল্গুন মাসে আমরা কিন্তু এক ধরনের উদযাপন করি, বাংলা ভাষার নবায়ন করি, এবং একই সঙ্গে নতুন বইয়ের জন্মমাস এটা, সেই জন্য হাজার হাজার বইয়ের জন্মমাস। তো এটা আমরা কিন্তু উৎসবের মধ্য দিয়ে করি। তাহলে 21শে ফেব্রুয়ারিটা হয় একদম চূড়ান্ত স্পর্শ করে আনন্দের এবং নতুন সৃজনশীলতার। অবশ্যই অনেক ধন্যবাদ মারুফ ভাই আজকে আমাদের সময় দেওয়ার জন্য, এবং আমাদের আবার নিশ্চয়ই কোনো দিন দেখা হবে। আজকের আয়োজন আমরা এখানেই শেষ করছি। আফরিন, দেখছিলেন অমর একুশে গ্রন্থমেলা এবং অমর একুশে আজকের যে বই মেলা চলছে 20তম দিন, সেটার সম্পর্কে আমরা নানা কথা বলছিলাম। আমাদের সাথে ছিলেন কবি মারুফ রায়হান, এবং আজকে এই পর্যন্ত মোটামুটি 2000-এর মতো বই প্রকাশিত হয়েছে, এবং আগামীকালের অপেক্ষায় সবাই লেখক, পাঠক এবং প্রকাশকরা। আফরিন, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই সৌরভ আপা, আপনাকেও ধন্যবাদ নীলিমাকে।